আজকে ডেট হচ্ছে 24 24 4/25। আর এখানে প্রথমত আমি শুরু করার আগে কতগুলো কথা বলবো, সেগুলো খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকে জানা দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের গার্জেনদেরও জানা দরকার যে পরীক্ষাটা আমি অ্যাকচুয়ালি কিরকম নিই। সেকেন্ড এক্সাম, আমরা দুটো এক্সাম আপাতত নিলাম, আমরা আরো অনেক এক্সাম নেব, কিন্তু এই এক্সামের প্যাটার্নটা কি সেটা আমি তোমাদেরকে একবার জাস্ট হালকা করে বলি, যেটা তোমরা চাইলে তোমাদের গার্জেনকেও শেয়ার করতে পারো। সেটা হচ্ছে যে দেখো, আমার হোয়াট আই ওয়ান্ট, আমি বেসিক্যালি কি চাই, আমি বেসিক্যালি যেটা চাই সেটা হচ্ছে এক নাম্বার, যে তোমরা মানে ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন যা থাকবে, এভরি সিচুয়েশনের জন্য তৈরি থাকবে। বিশেষ করে আমার নিজের সাবজেক্ট যেটা ফিজিক্স, সেই সাবজেক্টে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য যেন তোমরা তৈরি থাকো। তার জন্য যেটা করা দরকার সেটা আমি করব। কখনো প্রশ্ন, কখনো দেখবে প্রশ্ন, আহ, প্রশ্ন টাফ বা ইজি, এই কথাটা হচ্ছে বেসিক্যালি আমি মনে করি এটা হচ্ছে অবান্তর। টাফ বা ইজি বলে কোনো জিনিস হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে প্রশ্নটা তোমার, যেটা হয় বেসিক্যালি যেটা হয়, রাদার ইজ ইট নোন অর আন, তোমাদের জানা না অজানা সেটা তোমাদের জানতে হবে। তো আমি প্রতি ক্ষেত্রেই চেষ্টা করি তোমাদেরকে কিছু অমসৃণ পাথে ফেলে দেওয়া, যাতে করে তোমরা প্রথমে খানিকটা ঘাবড়ে যাও, বা খানিকটা আহ, মানে মেন মেন কথা হচ্ছে যে চালাকি দরকার। একটা এক্সাম ভালোভাবে করার জন্য, ভালো দেওয়ার জন্য কি কি দরকার, যদি কেউ জিজ্ঞেস করে কি কি দরকার এক্সাম ভালো করে দেওয়ার জন্য, তাহলে তার অ্যান্সার গুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে, এক নম্বর হচ্ছে হার্ড প্রিপারেশন। হার্ড প্রিপারেশন মানে এমন নয় যে দাঁত কিটিমিটি করে তোমার 32টা দাঁতের মধ্যে প্রতিটা পরীক্ষার আগে দুটো তিনটে করে দাঁত ভেঙে ফেলা, ওরকম নয়। হার্ড প্রিপারেশন মানে হচ্ছে ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস প্রিপারেশন। এবং এই প্রিপারেশনের ফলে তোমরা এমন যেন পজিশন তৈরি হয় যে তুমি চোখ বন্ধ করলে যেন, চোখ বন্ধ করে সব দেখতে যেন পাও। চোখ বন্ধ করে যে যে থিওরি গুলো ভালোভাবে তোমার মনে হচ্ছে ঠিকঠাক লাগছে না, সেই জিনিসগুলোকে কিন্তু তোমাকে একটু মানে আরেকবার দেখে নিতে হবে, দুটো অঙ্ক করতে হবে। একটা অঙ্ক যখন পারলে না, তখন সেই অঙ্কের জায়গাগুলোকে, অঙ্কটাকে দুবার দেখতে হবে, তিনবার। একবার ভট করে পারলে না, সঙ্গে সঙ্গে অন্য কাউকে একদম দেবে না, প্রথমে দেখবে, বুঝবে, জায়গাটা চিন্তা করবে যে কোন জায়গাটা থেকে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে, সেখান থেকে একটু বই পড়লে, সেই থিওরিটুকু দেখলে, দেখে আবার চেষ্টা করলে, তারপর যখন দেখছো না এটা তো একেবারেই কোনোভাবে হ্যান্ডেল করতে পারছো না, তখন তুমি শেয়ার করলে, আমাকে তুমি আগেই শেয়ার করতে পারো, সেটা নিয়ে চাপ নেই। কিন্তু আমি বুঝবো যে এই প্রবলেমটা তুমি আরেকবার ট্রাই করলে পারবে কি পারবে না। তো সেই অনুযায়ী আমি তোমাকে তেমন টাইম দিয়ে তোমার রিপ্লাই গুলো দেবো। এই যে হার্ড প্রিপারেশন, কন্টিনিউয়াস প্রিপারেশন, নিরবচ্ছিন্ন হতে হবে প্রিপারেশনটা। একদিন পড়লে প্রচন্ড, তারপরে 3 দিন পড়লে না, এরকম করা যাবে না। সবসময় কন্টিনিউয়াস পড়ার মধ্যে থাকতে হবে। এগুলো হচ্ছে বিফোর দা এক্সাম, এগুলো হচ্ছে বিফোর দা এক্সাম। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিউরিং দা এক্সাম, এটা হচ্ছে মেন 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 টাইম। ডিউরিং দ্য এক্সাম
বা জাস্ট বিফোর দ্য এক্সাম, ডিউরিং দ্য এক্সামটা শুরু হয় জাস্ট বিফোর দ্য এক্সাম থেকে। জাস্ট বিফোর দ্য এক্সাম তোমরা মনে রাখবে যে কোনো কোশ্চেন আমার কমন পড়ুক না পড়ুক সেটা ম্যাটার করে না। আমি প্রশ্ন পড়বো, আমি অ্যান্সার দেব। সেই মোটিভেশনটা তৈরি করা, সেই অ্যাটিটিউডটা তৈরি করা যে প্রশ্ন যাই থাকুক আমি সেটা পড়বো। আমি পড়াশোনা করেছি মানে আমার কাছে কিছু স্কিল সেট রেডি হয়ে আছে, কিছু জিনিস সম্বন্ধে আমার নলেজ আছে, কিছু ক্যালকুলেশন সম্বন্ধে আমার নলেজ আছে। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ার পর আমি দেখব আমার যে স্কিল সেট রয়েছে, আমার যে নলেজ আছে, সেই নলেজগুলো অ্যাপ্লাই করে আমি অ্যান্সারটা করতে পারছি হ্যাঁ কি না। এটা হচ্ছে বিফোর এক্সাম তোমার মনের মধ্যে কিন্তু একটা, যেমন প্রাণায়াম যোগা বা ধ্যান করলে যেমন মনের ভেতরে একটা বীভৎস কানেকশন আসে, সেরকম একটা কানেকশন কিন্তু তোমাকে বিফোর দা এক্সাম মানে ডিউরিং এক্সাম হলে বসে তার 5 মিনিট 10 মিনিট আগে নিজের সাথে একটু কথা বলাটা খুব দরকার। ভালো এক্সাম দিতে গেলে কিন্তু এই সমস্ত প্রপার্টি গুলো থাকা দরকার। পরীক্ষা দিতে যাওয়ার তার আগে হড়বড় হড়বড় করে এসে বসে যাওয়া, ইট ইজ নট এ গুড প্র্যাকটিস। তুমি পরীক্ষা যখন দেবে তার আগে মিনিট 15 অ্যাটলিস্ট তুমি তোমার জন্য সময় নেবে। তুমি বইপত্র বন্ধ করে দূরে রেখে একটু চোখ বন্ধ করে ভাববে, একটু অন্যরকম ভাববে, একটু জোরে জোরে নিঃশ্বাস নেবে, একটু প্রাণায়াম করবে দরকার হলে, তারপর কিন্তু পরীক্ষা দিতে বসবে। তাহলে পরীক্ষাটা কিন্তু বেটার হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডিউরিং এই জাস্ট বিফোর দ্য এক্সাম হওয়ার পর যখন তুমি কোশ্চেন পেয়ে গেলে, কোশ্চেন অ্যাভেলেবল যখন হয়ে গেল, তখন ফার্স্ট কাজ, তখন ফার্স্ট কাজ কিন্তু হচ্ছে, ফার্স্ট যেটা তুমি দেখবে সেটা হচ্ছে গ্রস কোশ্চেনকে একবার দেখে নিতে হয়। গ্রসলি ইন্সপেক্ট, গ্রস একটা ইন্সপেকশন করতে হয়। মানে কোশ্চেনটাকে একবার জাস্ট এ পাতা ও পাতা সে পাতা দেখা দরকার। এবং তুমি যত ভালো প্রিপারেশন নেবে, তুমি যতটা বেশি সময় কাটাবে, যত কন্টিনিউয়াস প্রিপারেশনের মধ্যে থাকবে, ততই তুমি বেশি বেশি টার্ম তোমার পরিচিত পরিচিত মনে হবে। এই গ্রস ইন্সপেকশন মানে এই নয় যে তুমি পটাপট পটাপট অঙ্ক করে গোল 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 করতে থাকছো। কারণ এই গ্রস ইন্সপেকশন করলে প্রথমেই তুমি বুঝতে পারবে যে কোনো কোনো প্রশ্নপত্রে, যেহেতু তোমরা পরবর্তীকালে যে প্রশ্নপত্রগুলো দেখবে সেখানে হয়তো হতে পারে এরকম বিভিন্ন কোশ্চেন সেট হতে পারে, নাও হতে পারে, তবুও প্রথমে কিছু প্রশ্ন জঘন্য হতে পারে, যেটা তোমার পছন্দই হচ্ছে না, তোমার রেসপেক্টে জঘন্য লাগছে, বা প্রশ্নটা তোমার খুব বিরক্ত লাগছে, এরকম হতেই পারে। ইউ ক্যান স্টার্ট ফ্রম দ্য এন্ড। তোমাকে কম্পিটিটিভ পরীক্ষায় তোমার কাছে অ্যান্সার শিট থাকবে, তোমাকে গোল করতে হবে, তোমাকে টিক মারতে হবে, তোমাকে ক্লিক করতে হবে। সে তুমি প্রথমটা প্রথমে ক্লিক করলে, লাস্টেরটা প্রথমে ক্লিক করলে, সেটা নিয়ে কিন্তু কোনো রকম কারোর বাইরে পরে কোনো প্রশ্ন থাকে না। তুমি যখন কোনো একটা আহ, যেখানে যেখানে গোল করার বা অ্যান্সার দেওয়ার সেগুলোর ক্ষেত্রে বলছি, যেখানে অপশন লেখার, তুমি যখন থিওরিটিক্যাল লিখবে তখন প্রশ্নর প্যাটার্ন এবং তখন প্রশ্ন অ্যাটেম্প্ট করার প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট হলেও হতে পারে। কিন্তু যখন এমসিকিউ রিলেটেড পরীক্ষা দেবে তখন গ্রস ইন্সপেকশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবার তুমি জিজ্ঞেস করবে এটা কতটা টাইম আমি নেব, কতটা টাইম নেব, সেই টাইমটা ডিপেন্ড করছে যে তুমি কেমন প্রিপারেশন নিয়েছো। ইফ ইউ হ্যাভ আ গুড প্রিপারেশন, তাহলে 35 কোশ্চেনের জন্য, যেটা তোমাদের থার্ড সেমিস্টারে পড়বে, তার জন্য তোমার মোটামুটি ধরে নাও 2 মিনিটস লাগবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 2 মিনিট, 2 মিনিট ম্যাক্সিমাম তুমি দিতেই পারো। যে তুমি প্রথম থেকে শুরু করবে না করবে না, বা কোশ্চেন গুলো দেখার পর আগে টিক 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 করে কতগুলো মনে মনে ভেবে নিলে যে আমি যেগুলো পারছি টপার টপ করে নেব, তারপর আমি দেখব যেগুলো কুইক করা যায়। এটা একটা প্রসেস হতেই পারে। আর যদি তুমি দেখো মোর অর লেস অ্যাভারেজ, তাহলে তুমি প্রথম থেকেই শুরু করলে। তুমি দেখো গোটা পেপারটাই কঠিন মনে হচ্ছে, তাহলে তুমি প্রথম থেকেই শুরু করো, পর 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 করতে করতে যাও। এটা হচ্ছে আমার সাজেশন। এবার তোমরা তোমাদের মতো করে ব্যাপারটাকে সাজিয়ে নেবে। ডিউরিং এক্সামিনেশন তোমাদের প্রথমত হচ্ছে প্রশ্ন যেমনই হোক না কেন, প্রশ্ন যেমনই হোক না কেন,
প্রথমত হচ্ছে কোশ্চেন ক্যানট বি কোশ্চেন। এই কথাটা আমি তোমাদেরকে বারবার রিপিট করি। কোশ্চেন ক্যানট বি কোশ্চেন। যে কোশ্চেনটা তোমাকে দিয়েছে সেটা কেন দিয়েছে, কি জন্য দিয়েছে, ফালতু দিয়েছে, ভুলভাল দিয়েছে, এইসব কোশ্চেন করে সময় নষ্ট বা নিজের ভেতরে প্যালপিটেশন তৈরি করার কোনো অযথা কোনো রকম কোনো চান্স দেবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ডোন্ট লুজ পেশেন্স অ্যান্ড কনফিডেন্স। পেশেন্স আর কনফিডেন্স এই দুটো কিন্তু লুজ করা যাবে না। তার কারণ হচ্ছে এই দুটোই কেবলমাত্র তোমাকে আলটিমেটলি বাঁচাবে। তো এক্সাম ডিউরেশনে 15টা কোশ্চেনের জন্য আমি 1 ঘন্টা টাইম দিই। তোমরা অনেকেই অনেক আগে প্রশ্ন অ্যান্সার দিয়েছো। কারণ হচ্ছে দিস কোশ্চেন একদমই কিন্তু 1 ঘন্টার ডিসকাশনের কোশ্চেন নয়। যে কোশ্চেনটা গতকালকে আমাদের হয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখবে যে তোমাদের অলরেডি সবকিছুই হয়ে গেছে। হয়তো একটা দুটোর জন্য তোমরা অনেক টাইম স্পেন্ড করেছো। পরীক্ষার হলে আমরা যে ধরনের প্রিপারেশন নিচ্ছি তার থেকে কিন্তু অনেক ইজি কোশ্চেন পড়বে এবং এই পরীক্ষাগুলো খারাপ হওয়া, ভালো হওয়া বা বিশাল ভালো হওয়া, বিশাল খারাপ হওয়া এগুলো কিন্তু কোনোভাবেই আমার কাছে ম্যাটার করে না। কারণ আমরা এখন জাস্ট শুরু করেছি। যখন আমরা আর 2 মাস পর পরীক্ষা নেব, তখন তোমরা বুঝবে যে অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশন কেমন হয়েছে। তাই এখন প্রিপারেটরি, এখন যত টাইম স্পেন্ড করবে, পরবর্তীকালে তোমার লাইফ তত ইজি হবে। তাই এখন খারাপ হলে কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। প্রশ্ন এমনই করেছি, প্রশ্ন এমনই করেছি, তার মধ্যে কিছু আমি হয়তো লিখতে গিয়ে, টুকতে গিয়ে, লিখতে গিয়ে, বুঝতে গিয়ে কিছু জায়গায় হয়তো কোশ্চেন করতে, করতে ভাবতে গিয়ে কিছু অপশনে আমি গন্ডগোল করে ফেলেছি। কিন্তু প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাম্বারটা এখন কিন্তু তোমাদের কাছে ম্যাটার করবে না। যাতে করে যাতে করে একটু হলেও তোমরা বিপদে পড়ো। একটু হলেও চাপ হয়, এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে প্রশ্নে প্রতিবারই দেব। অল্প, অল্প হলেও দেব। এবং যারা খুব স্মার্ট এবং যারা ঠিকঠাক বোঝে তারা কিন্তু চাপ খাবে না। এই চাপটা তুমি কেমন হ্যান্ডেল করবে তার উপর কিন্তু তোমার এক্সাম হবে। তো চাপ হ্যান্ডেলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার। চাপ হ্যান্ডেলিং, সেলফ কনফিডেন্স আর প্রপার কোশ্চেন রিডিং, প্রপার কোশ্চেন রিডিং, ইনস্ট্যান্ট ডিসিশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং এক্সাম। কারণ এক্সামের টাইমেই কিন্তু তুমি তোমার সমস্ত যতটুকু নলেজ আছে সেই নলেজটাকে কাজে লাগিয়ে তুমি সলভ করার চেষ্টা করছো। সেই টাইমে কিন্তু প্রচন্ড কুল অ্যান্ড কাম থাকতে হবে। কুলনেস, কামনেস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাই পরীক্ষা কেমন হলো, রেজাল্ট কেমন হলো, এখন এই পরীক্ষা নিয়ে, পরীক্ষার রেজাল্ট নিয়ে বাড়িতে কোনো রকম কোনো অ্যানালিসিস করা তোমাদেরও কোনো প্রয়োজন নেই। ফিজিক্সের ক্ষেত্রে বলছি, কোনো গার্জেনেরও আমি এখন করতে বলবো না। যখন করার দরকার হবে সেটা হচ্ছে সামনের জাস্ট আর 2-3 মাস পর থেকে বা 1.5 মাস পর থেকে যদি তোমাদের পরীক্ষার রেজাল্ট একই রকম হয়, কম হয়, খারাপ হয়, তখন কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ কনসার্ন। এখন কিন্তু কোনো রকম কনসার্ন হওয়ার কোনো দরকার নেই। তোমরা এটা মনে রাখবে যে তোমাদের আশেপাশে যে বন্ধু বান্ধবীরা আছে তাদের মধ্যে এমনই অনেকে আছে যারা, যাদের কাছে প্রচুর প্রশ্ন, প্রচুর কঠিন প্রশ্নও খুব তারা ইজি করে দেখতে পারে, তারা অন্য ওয়েতে করতে পারে। কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা একটু ডিফারেন্ট। ডোন্ট টেক প্রেসার, তাদেরকে দেখে কোনো চাপ খেও না। তাদের কম্পিটিশন তাদের মতো, তোমার কম্পিটিশন তোমার মতো। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সবাই কিন্তু নিজের সাথে নিজে কম্পিট করো, অটোমেটিক্যালি তোমরা কিন্তু বড় জায়গায় পৌঁছে যাবে। ওকে, তো অনেক জ্ঞান দিয়ে দিলাম।
এবার জ্ঞানের কথা বাদ। তুই রেগে গেলি নাকি রে? দম। কি জ্ঞান দাও সবসময়, হ্যাঁ? দাঁড়া। দেখ, জ্ঞান দেওয়ার সুযোগ পেলে মানুষ জ্ঞান দেবেই। এটা হচ্ছে ব্যাপার। দেখো, প্রথম কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেন, এটা আমার দিয়ে খুব আনন্দ লেগেছে। ফার্স্ট কোশ্চেন, এটা হচ্ছে ইন্টারেস্টিং কোশ্চেন। কি বলেছি? বলেছি উল্লম্বভাবে উপরের দিকে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্রের মান ই। এখন অনুভূমিক তলে রাখা এম ভরের একটি বস্তু এল দৈর্ঘ্যের ভারহীন সুতো দিয়ে আটকানো আছে। অনুভূমিক তলে বস্তুটি বস্তুতে থাকা আধান কিউ এবং ই ইকুয়াল টু 2mg/কিউ হলে বস্তুটি উল্লম্ব তলে এসএইচএম করছে। কৌণিক কম্পাঙ্ক কত? তো দেখো, ইন্টারেস্টিং কেন বলেছি? কারণ সবসময় তোমরা দেখবে পেন্ডুলাম এইভাবে দোলে। কখনো কখনো দেখবে ইলেকট্রিক ফিল্ড এইদিকে দিচ্ছে, তোমাদের বইয়ে দেওয়া থাকবে। কখনো কখনো দেখবে পেন্ডুলাম দুলছে এরকম, এখানে আধান আছে কিউ, ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে আছে। কখনো কখনো দেখবে তোমরা এরকম পেন্ডুলাম আছে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে, এটা কিউ আধান। আমি এরকম দিইনি, আমি কি দিয়েছি? এখানে একটা অনুভূমিক তল আছে, তার মধ্যে এখানে আটকানো আছে হচ্ছে একটা সুতো, যে সুতোর সাথে একটা বল এরকম করে লাগানো আছে। এই সুতোটার স্ট্রেট দৈর্ঘ্য হচ্ছে এল। এখন আমি তড়িৎ ক্ষেত্র দিয়েছি ই, এই বরাবর দিয়েছি তড়িৎ ক্ষেত্র ই। ধরে নাও এখন এর চার্জ নেই, কিউ ইকুয়াল টু 0, তাহলে ও মাটিতে শুয়ে থাকবে। এখন কিউ ইকুয়াল টু কিউ যদি হয়ে যায়, তাহলে এই বস্তুর উপর, এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটার উপর উপরের দিকে ফোর্স হবে কিউ ইন্টু ই, আর পৃথিবী তো নিচের দিকে টানবেই এমজি বলে। এখন আমার যে প্রশ্ন সেই প্রশ্ন অনুযায়ী বলা আছে ই ইকুয়াল টু বলা আছে কত? 2mg/কিউ। তাহলে ঊর্ধ্বমুখী যে বল, সেই কিউই সমান কত? কিউই সমান হবে কিউ ইন্টু 2mg/কিউ। কিউ কিউ কেটে গেল, তাহলে হয়ে গেল 2mg। তাহলে কেসটা কি দাঁড়ালো? সুতো দিয়ে আটকানো যে ছিল মাটিতে আটকে, তার উপরের দিকে একটা ফোর্স যেটা হচ্ছে 2mg, আর নিচের দিকে পৃথিবী টানছে এমজি বলে। তাহলে বলো তো দেখি বস্তুটা কেমন থাকবে বিজিত বাবু? উপরের দিকে টান টান হয়ে থাকবে। তাহলে এখানে হচ্ছে বস্তুটা এই রকম জায়গায় আটকানো, আর এইভাবে থাকবে বস্তুটা, এইখানে থাকবে। কেন? কারণ এই বরাবর কিউই যেটা কাজ করছে সেটা হচ্ছে তোমার 2mg, আর নিচের দিকে হচ্ছে শুধু এমজি। তাহলে এটা উল্টো দিকে অসিলেট করছে, আর এ অসিলেশন করলে কেমন অসিলেশন করবে? এই বরাবর আসবে আর এই বরাবর যাবে, এইটা হচ্ছে তার অসিলেশন। উপরের দিকেও অসিলেশন এরকম হতে পারে, পৃথিবী নিচের দিকে টানে বলে নিচের দিকে অসিলেশন হয়, আর পৃথিবীর চেয়ে বেশি বলে যদি উপর দিকে টানা হয় তো ঊর্ধ্বমুখী অসিলেশন করবে। এইটা হচ্ছে তার। তাহলে এটা ইনভার্টেড, এটা হচ্ছে ইনভার্টেড সিম্পল পেন্ডুলাম। জাস্ট সিম্পল পেন্ডুলাম যেটা, সেটা উল্টে দিলাম, এরকম একটা কেস দিয়েছি, করতেই পারে পরীক্ষায়। তো এই জায়গাটাকে আমরা একটু অ্যানালিসিস করে লিখতে পারি যে এইটা হচ্ছে আমার ভূমি, এখানে আমার এল দৈর্ঘ্যের একটা সুতো আছে, আর এখানে দেখো নেট বল কাজ করছে এমজি, ওপরে 2mg, নিচে এমজি, তাহলে নেট বল কাজ করছে এমজি। তাহলে এইটা তো জাস্ট এই কেসটা যেটা ছিল তার উল্টো, জাস্ট উল্টো। তার মানে কেবলমাত্র এদের সেন্সটা উল্টো, এ এই বরাবর দুলছে, এ এই বরাবর দুলছে, কিন্তু এদের দুজনের
টাইম পিরিয়ড সেম, ওমেগা সেম, সব সেম, একই। তাহলে সেক্ষেত্রে সিম্পল ছোট্ট অসিলেশনের জন্য আমরা এখানে লিখতে পারি যে তোমার t equal to 2 pi root over of L by G, আর ওমেগা ইকুয়াল টু কৌণিক কম্পাঙ্ক চেয়েছি 2 পাই বাই টি, তার মানে 2 পাই বাই 2 পাই, তাহলে রুট ওভার অফ জি বাই এল হবে। তাহলে অ্যান্সার হচ্ছে রুট ওভার অফ জি বাই এল। ফটাফট বলে দিচ্ছি। তাহলে অপশন এ, আমি কখনো কখনো অপশনে অনেকগুলো গন্ডগোল করেছি, কোশ্চেন করার সময় উল্টো পাল্টা এদিক ওদিক ভাবতে গিয়ে গন্ডগোল হয়েছে। নিচের কোশ্চেনটা 2 নম্বরের কোশ্চেনটা সবচেয়ে বড় মনে হয় লেংথে, কিন্তু মনে রাখবে যে অঙ্কতে অনেক কথা বলা থাকে সেই অঙ্কগুলো কিন্তু সবসময় কঠিন হয় না। নাম্বার 2, দিয়েছে একই ইলেকট্রিক ফিল্ড, এদিকে প্লাস এদিকে মাইনাস, আবার পাশেরটা দিয়েছি এদিকে মাইনাস এদিকে প্লাস। এখানে একটা প্রোটন দিয়েছি, এখানে একটা ইলেকট্রন দিয়েছি, এখানে একটা প্রোটন দিয়েছি। তাহলে দুজনের চার্জ কত? এইদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এই বরাবর ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তাহলে ফোর্স তার উল্টো দিকে কাজ করবে, কিউইটা উল্টো দিকে কাজ করবে, তার মানে ই কাজ করবে বল উপরের দিকে। এরও প্রোটনের আধান হচ্ছে ই, তাহলে এর বরাবরও ই বল কাজ করবে। তাহলে তড়িৎ বল একই দিকে একই মানের, কারণ তড়িৎ বল মানে হচ্ছে আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র। এবার তড়িৎ ক্ষেত্র যা হবে তড়িৎ বল সেই দিকে হবে না বিপরীত দিকে হবে, সেটা নির্ভর করছে আধানের প্রকৃতির উপর, ওইটা নেগেটিভ না পজিটিভ তার উপর। যদি তড়িৎ ক্ষেত্র পজিটিভ হয়, তাহলে যেই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র আছে সেই দিক বরাবরই হচ্ছে, আধান যদি পজিটিভ হয় তাহলে সেই দিক বরাবর তড়িৎ বল কাজ করে, কারণ আমরা জানি তড়িৎ বল এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই। এখন এই কিউটা ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে মাইনাস ই, প্রোটনের ক্ষেত্রে হচ্ছে প্লাস ই, তাই তাদের দিক আলাদা হচ্ছে, তড়িৎ ক্ষেত্র দিক উল্টো হয়ে যাচ্ছে কিন্তু ওরা একই দিকে যাবে। দৈর্ঘ্য কতটা? এল দৈর্ঘ্য। কত টাইম লাগবে? আমরা জানি প্রাথমিক বেগ হচ্ছে 0, দৈর্ঘ্য হচ্ছে এল, আর যাচ্ছে উপরের দিকে, সেখানে একটা বল প্রয়োগ হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা ত্বরণ থাকবে। তাহলে এর ত্বরণ যদি a1 ধরি, তাহলে এটা হবে এফ বাই এম ই। এর ত্বরণ যদি আমি a2 ধরি, তাহলে এর ত্বরণ হবে এফ বাই এম পি। তাহলে এফ মানে এখানেও ই ইন্টু ই বাই এম ই, আর এখানে হচ্ছে ই ইন্টু ই বাই এম পি। তাহলে এই এল দৈর্ঘ্যটা দুটো ক্ষেত্রেই সেম। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই ফর্মুলাটা কাজে লাগবো, কারণ টাইম চেয়েছি, প্রাথমিক বেগ 0, প্রথমে স্থির ছিল, বলা নাই মানে স্থির, আর এস মানে হচ্ছে তোমার এল। তাহলে এখান থেকে আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো? এল সমান হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে প্রথমের ক্ষেত্রে যদি আমি এটা ইউজ করি, তাহলে বলবো এল সমান হাফ অফ a1 t1 স্কোয়ার। দ্বিতীয়র ক্ষেত্রে যদি আমরা ইউজ করি, তাহলে বলবো সেই একই দৈর্ঘ্য এল সমান হাফ অফ a2 t2 স্কোয়ার। তাহলে দুটো ক্ষেত্রে এল সেম, তাই এই দুটো আমি সেম করে দেবো। সেম করে দিলে আমি কি পাবো? তাহলে হাফ a1 t1 স্কোয়ার সমান হাফ a2 t2 স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ হাফ কেটে গেল, তাহলে ই বাই এম ই ইন্টু টি1 স্কোয়ার সমান ই বাই এম পি ইন্টু টি2 স্কোয়ার। কেটে গেল, তাহলে t1/t2 চেয়েছি, তাহলে t1/t2 হোল স্কোয়ার সমান হচ্ছে এম ই বাই এম পি। তাহলে t1/t2 সমান হচ্ছে রুট ওভার অফ এম ই বাই এম পি। নাও এবার এখানে প্রশ্ন কেউ জিজ্ঞেস করতে পারে, এখানে প্রশ্ন আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে দুটি কণার ক্ষেত্রে প্রয়োজনীয় সময়ের অনুপাত। আমি এটাও বলতে পারি, আমি কি এটা বলতে পারি t1/t2, t2/t1টাকেও তো অনুপাত বলতে পারি, t2/t1টাকেও তো আমি অনুপাত বলতে পারি, কারণ আমি বলিনি কোনটা আগে কোনটা পরে। তাহলে এটাও অনুপাত, এটাও অনুপাত, হুইচ ওয়ান টু চুজ?
হুইচ ওয়ান টু চুজ, কোনটা তুমি চুজ করবে অ্যান্ড হোয়াই? এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করেছে, খুব রাইটলি কোশ্চেনটা করেছে। এবার আমাদের জানতে হবে যে কোন রেশিওটা আমাদের অ্যান্সারে হবে। আমি তো অ্যান্সার অলরেডি বলে দিয়েছি, অপশন বি দিয়ে দিয়েছি ভুল করে, দুইয়ের এ বি বি সি ডি লিখেছি, ওই থার্ডেরটা হবে সি। তো দিস ইজ দ্য অ্যান্সার। এইটাকে আমরা অ্যান্সার বলেছি। কেন? কে বলতে পারবে কেন? ভেরি গুড, ভেরি গুড। তাহলে কেস ওয়ানে এর কথা বলা হয়েছে। দিস ইজ দ্য অ্যান্সার। কেস ওয়ান যেটা, সেখানে ইলেকট্রনের কথা বলা হয়েছে। সো রেশিও যদি এরা উল্লেখ করে না দেয় এক্সপ্লিসিটলি, আলাদা করে বিশেষভাবে যদি উল্লেখ না করে দেয়, তাহলে প্রথম যাকে উল্লেখ করা হয়েছে তার ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, বা এই দ্বিতীয় যেটা উল্লেখ করা হয়েছে তার ক্ষেত্রে প্রয়োজনীয় সময়ের অনুপাত হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ তোমাকে কিন্তু নতুন করে আলাদা করে সব সময় সব জিনিস কিন্তু নাও বলতে পারে, তো আমরা এটাকে চুজ করব না। আর কেস টু যেটা, সেইটা হচ্ছে প্রোটনের জন্য। তো আমাদের রেশিও বলতে বোঝাচ্ছে, রেশিও যেটা বলতে বোঝাবে সেটা সরি 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 ইলেকট্রনের জন্য বাই প্রোটনের জন্য, এদের অনুপাতটাকেই রেশিও বলা হবে। দু নম্বর প্রশ্ন হয়ে গেল, মানে তারপরে তো ঝপাঝপ সব নেমে যাবে। 3 নম্বরের প্রশ্ন। মারাত্মক, মারাত্মক। একদম কিচ্ছু জানার দরকার নেই, একদম। দিস ইজ অ্যাকচুয়ালি, দিস ইজ দা, এই যে কথাটা তুমি বললে, এই যে কথাটা তুমি বললে, দিস অ্যাকচুয়ালি মেক্স ইউ, এই নোশন, এই চিন্তা ভাবনা, নোশন নয়, এই যে প্রত্যুৎপন্ন মতিত্ব কিন্তু চালাকি নয়। এই বুদ্ধিমান ব্যাপারটা, ভাবনাটা কিন্তু তোমাকে আলাদা করবে। দিস ইজ ভেরি গুড। যে দেখো, দুটো ফোর্স একই, অঙ্ক না কষে এটার অ্যান্সার আমি বলতে পারবো। ফোর্স একই, একটি হালকা, একটি ভারী। তাহলে যে হালকা তার ত্বরণ বেশি, যে ভারী তার ত্বরণ কম। যার ত্বরণ বেশি তার সময় কম লাগবে, আর যার ত্বরণ কম তার সময় বেশি লাগবে। তাহলে অনুপাত যদি আমি বলি, এখানকার টাইম যদি T1 হয়, এখানকার টাইম যদি T2 হয়, তাহলে অনুপাত যদি আমি বলি T1/T2, সেটা লেস দেন 1 হবে। এ তো খুবই কম টাইমে চলে যাবে, পট করে চলে যাবে। তাহলে আমাকে অপশনের মধ্যে দেখতে হবে কোনটা কুইক, মানে এত অনুপাতটা খুবই কম। তাহলে দেখো, প্রোটনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর অনেক কম। অনলি 1:1 তো এমনিই হবে না, 3:2 তো হবেই না, আর MP/Mটাও হবে না। তাহলে অপশন সি ইজ দ্য অনলি অপশন, অপশন সি ইজ দ্য অনলি অপশন যেটা এই প্রশ্ন অনুযায়ী ফিট খাচ্ছে। সো দিস ইজ দ্য স্মার্টার ওয়ে টু থিঙ্ক। এটা হচ্ছে খুব কুইকলি ভাবার জন্য, এবং দিস ইজ দ্য স্মার্টার ওয়ে টু থিঙ্ক। ভেরি গুড। নেক্সট, 3 নাম্বারটা। 3 নাম্বারটা দেখো, নিচের চিত্রে এই প্রশ্নটা কিন্তু আমার, আমি সি আর ডি খুব গন্ডগোল করে ফেলেছি, যেন আমার খুব নিজেরই খুব বিরক্ত লাগছে। যে অপশন গুলো হওয়া উচিত ছিল প্রশ্নে, যে আহ, এখানে অপশন যেগুলো হওয়া উচিত ছিল, এখানে আমি তৈরি করতে গিয়ে গন্ডগোল করেছি। 2πε0 a কিউব, ঠিক আছে, এটা আফ। দুয়েরটা হচ্ছে QP/2πε0 a কিউব ডাউন। সি এরটা হতো QP/4πε0 a কিউব, বা সরি, এটা 2 দিতাম আর এটাও 2 দিতাম, এরকম ভেবেছিলাম। কিন্তু আমি ভুল করে এই জিনিসটা তোমাদের
ভুল করে ফেলেছিলাম। ডি হচ্ছে 2qp বাই 2 পাই ইপসাইলন নট a কিউব ডাউন, এরকম চারটে ভেবেছি। কিন্তু প্রবলেমটা কি আছে আগে আমরা দেখি। অপশন তো আগে লিখে ফেললাম। প্রবলেমটা হচ্ছে এখানে একটা কিউ আধান আছে প্লাস কিউ, এখানেও একটা প্লাস কিউ আধান আছে। এই দুটো প্লাস কিউ এর মধ্যে দূরত্ব হচ্ছে 2a। তার মধ্যিখানে একখানা আমি ডাইপোল দিয়ে দিয়েছি, যার ডাইপোল মোমেন্ট হচ্ছে পি। এই ডিস্টেন্সটা বলে দিয়েছি এ, এই ডিস্টেন্সটা বলে দিয়েছি এ। এবার প্রশ্ন করা হয়েছে, এখানে প্রশ্নটা কি, এটা হচ্ছে কেস। প্রশ্ন হচ্ছে যে পি এর উপর পি ভ্রামকের উপর প্রযুক্ত বলের মান কত। তাহলে পি এর উপর নেট ফোর্স কত, পি এর উপর নেট ফোর্স কত। এটা অনেকেই ভুল করেছো, এটা অনেকেই আমরা ভুল করেছি। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে এটা কি করে করব। দেখো, আমরা এটাকে অনেকভাবেই করতে পারি। তো কুইক করার জন্য যেটা আমরা ভাবতে পারি, কুইক বা বেসিক ভাবে আমরা যদি ভাবি, তাহলে আমরা যেহেতু জানি যে একটা ডাইপোল মোমেন্ট যদি এরকম করে থাকে পি, তাহলে তার জন্য এ দূরে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় এই বরাবর হয়। তার কারণ এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। এটা প্রত্যেকে মানছো, হ্যাঁ কি না? এটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা মানছো হ্যাঁ কি না? কারণ এইটা যদি এরকম হয় তাহলে এইদিকে নেগেটিভ চার্জ আছে আর এইদিকে পজিটিভ চার্জ আছে ডাইপোলের, তাহলে তার মধ্যবিন্দু দিয়ে এটা যাচ্ছে না। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকে হলে তৈরি করা ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে হয় না সমান দিকে হয়? কোন একটা তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে বিন্দুগুলি রয়েছে সেই বিন্দুগুলিতে সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য সৃষ্ট যে তড়িৎ ক্ষেত্র, সেটা ডাইপোল মোমেন্টের একই দিকে হয় না বিপরীত দিকে হয়, প্যারালাল হয় না অ্যান্টি প্যারালাল হয়? কেউ বলতে পারবে না? সুমিয়া আছিস? নাই, অ্যান্টি প্যারালাল হয়। আর অ্যাক্সিস বরাবর হলে প্যারালাল হয়, এটা আমরা জানি। তার মানে এখানে যে ইলেকট্রিক ফিল্ড সেটা যদি E1 হয়, এখানে যে ইলেকট্রিক ফিল্ড সেটা যদি E2 হয়, তাহলে এদের ডাইরেকশন এর উল্টো দিকে হবে। তাহলে এখানে আধান কত আছে? এখানেও প্লাস কিউ আছে, এখানেও প্লাস কিউ আছে। তাহলে এখানে ফোর্স কত হবে এই কিউ এর উপর? এই কিউ এর উপর এখানে যে নিচের দিকে ফোর্স হবে, এটা যদি F1 হয়, এটা হচ্ছে কিউ ইন্টু E1। আর এখানে যে ফোর্স হয় সেটা যদি F2 হয়, এটা হবে কিউ ইন্টু E2। তাহলে নেট ফোর্স কার দরুন? ই এর জন্য। কার উপর? এই যে প্লাস কিউ বাম দিকে থাকা আর ডান দিকে থাকা দুটো প্লাস কিউ এর উপর ই এর জন্য নেট ফোর্স কত? F1 প্লাস F2। তাহলে এই দুটো আধান কি একে ছেড়ে দেবে? আমি যদি কাউকে জোরে থাবড়ে দিই এফ ফোর্সে, তাহলে যেখানে আমি থাপড়ালাম সেই জায়গাটা কি আমার হাতটাকে ছেড়ে দেবে? নিউটনের থার্ড ল কি বলে? নিউটনের থার্ড ল কি বলে? তুমি যদি ক্রিয়া করো কোনো ফোর্স দিয়ে, তাহলে যার উপর তুমি ক্রিয়া প্রয়োগ করেছো সে কিন্তু সমান মানের একটা প্রতিক্রিয়া বল দেবে। আমার প্রশ্নে কিন্তু সেই প্রতিক্রিয়া বলটা চেয়েছে। পি এর উপর নেট ফোর্স কত? কিন্তু আমি এখন ক্যালকুলেট করলাম কি F1 আর F2। F1 হচ্ছে ডান দিকে থাকা প্লাস কিউ আধানের উপর পি এর জন্য বল কত। F2 টা কি বাম দিকে থাকা প্লাস কিউ আধানের উপর পি এর জন্য প্রযুক্ত বল। তাহলে পি এর জন্য প্রযুক্ত বল এই দুটি আধানের উপর কত? F1 প্লাস F2। তাহলে এই দুটো আধান কি পি কে ছেড়ে দেবে? অবশ্যই না। সে ডাইপোলটাকে তার বিপরীত দিকে ঠেলে দেবে। তাহলে নেট ফোর্স এখানে, এখানে এই জায়গাটা কি বুঝতে পারলে না বুঝতে পারলে না আমাকে একটু বলো।
এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম দিয়েছি। এটা যতগুলো প্রবলেম ছিল তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং প্রবলেম কিন্তু এটা ছিল। এটা যদি পি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবর একটা ফোর্স পেলাম, F1 নাম দিলাম, এটা সমান হচ্ছে কিউ ইন্টু E1। এই বরাবর একটা ফোর্স পেলাম, F2 নাম দিলাম, এটা হচ্ছে কিউ E2। তাহলে F1 যে বল, এটা হচ্ছে প্লাস কিউ এর ওপর ডান দিকে, রাইট সাইডে যে প্লাস কিউ আছে, রাইট সাইডে যে প্লাস কিউ আছে, এই কিউ এর উপর পি এর জন্য প্রযুক্ত বল। F2টা কি? F2টা হচ্ছে প্লাস কিউ লেফট সাইডে যেটা আছে তার উপর পি এর জন্য প্রযুক্ত বল। তাহলে এবার আমি এই দুটোকে যদি আমি একসাথে ধরে বলি, তাহলে আমরা বলতে পারি পি এর জন্য দুটি প্লাস কিউ আধানের উপর নেট ফোর্স কত? তাহলে সেটা হচ্ছে F1 প্লাস F2 একই দিকে বলে। তাহলে প্রতিক্রিয়া হিসেবে এটা দিচ্ছে কে? পি দিচ্ছে। কাকে দিচ্ছে? দুটো কিউ আধানকে। তাহলে প্রতিক্রিয়া হিসেবে তাহলে এইটা কিন্তু ডাউনওয়ার্ড, এটা কিন্তু ডাউনওয়ার্ড। দেখো এই ফোর্স দুটো কিন্তু ডাউন ডাইরেকশনে, তাহলে এই দুটো হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে প্রতিক্রিয়া হিসেবে প্লাস কিউ আধান দ্বয় পি কে আপওয়ার্ড ডাইরেকশনে, আপওয়ার্ড ডাইরেকশনে F1 প্লাস F2 ফোর্স দেবে। তাহলে প্রথমেই আমরা বুঝতে পারলাম এখানে হবে আপওয়ার্ড। তাহলে আপওয়ার্ড ডাইরেকশনে কি হবে? আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আপওয়ার্ডে প্রথম যাব, নেট ফোর্স কত? F1 প্লাস F2, সেটা সমান কত? কিউ ইন্টু E1 প্লাস কিউ ইন্টু E2 মানে কিউ E2। E1 সমান কত? লম্ব সমদ্বিখণ্ডকে পারপেন্ডিকুলারে কি হয়? 1/4 পাই ইপসাইলন নট পি বাই আর কিউ হয়। আর মানে এখানে এ কিউ। এটাও তাই, এটাও তাই। এটাই হচ্ছে E1, এটাই হচ্ছে E2, কারণ দুই দিকেই এ ডিস্টেন্স দূরে আছে। তাহলে এখানে আমি লিখবো কিউ ইন্টু 1/4 পাই ইপসাইলন নট ইন্টু পি বাই এ কিউব প্লাস সেম, তার মানে সেটা যদি সেম হয় ইন্টু 2 করে দেবো। তাহলে কিউপি বা এই দুইটা যদি নিচের সাথে কাটে তাহলে হবে 2 পাই ইপসাইলন নট এ কিউব। এটা হয়ে গেল নেট ফোর্স, এবং এটা হবে আপওয়ার্ড, এটা হচ্ছে আপ। তাহলে অপশন অ্যাকচুয়ালি এ দেওয়ার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে এ আর সি সেম অপশন হয়ে গেছে, তাই এ আর সি দুটোই হচ্ছে অ্যান্সার। তারপরটা দেখো, 4 নাম্বারটা আর বলার কিছু নেই, এটা সবাই প্রায় ঠিক করেছো। একটা সমবাহু ত্রিভুজ আছে, সেই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে প্রত্যেক জায়গায় কিউ আধান আছে। এর সেন্ট্রয়েডে, সেন্ট্রয়েড যেটা ভরকেন্দ্র যেটা, সেখানে ফোর্স কত? সেখানে ফোর্স হবে 0, কারণ সেখানে +1 আধান দিয়ে দেখবে সব তোমার প্রত্যেকটা উপর যে বল প্রয়োগ হচ্ছে, এখানে যদি আমি +1 আধান দিই তাহলে এই বরাবর ফোর্স হবে একটা, এই বরাবর ফোর্স হবে একটা, এই বরাবর ফোর্স হবে। তিনটেই কিন্তু তিনটেই 180 ডিগ্রি ডাইরেকশনে আছে, 120 ডিগ্রি সরি। তাহলে এটা যদি এফ মানের হয়, এটাও এফ মানের, এটাও এফ মানের, প্রত্যেকের মান সমান, 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আর আমরা জানি দুটো ভেক্টর যদি যখন সমান মানের ভেক্টর 120 ডিগ্রি যখন অ্যাঙ্গেল করে, তখন তার নেট রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা হয় তার মানও এফ হয়। তাহলে এই বরাবর এদের দুজনের রেজাল্ট্যান্ট হবে এফ, আর এই এফ কে ব্যালেন্স করে দিয়ে নেট হবে 0। এটা ভেক্টরের প্রবলেম, এটা একটু দেখে নিও। এটা আর ডিটেলসে বলার প্রয়োজন বোধ করছি না। 5 নাম্বারের প্রবলেমটা, এটা প্রিভিয়াস ক্লাসে আমি ডিসকাস করেছি।
প্রিভিয়াস ক্লাসে ডিসকাসড, একদম পুরো প্রপারলি ডিসকাস করেছি। এখানে অনেকে প্রিভিয়াস অনলাইন ক্লাসে তোমরা দেখে নিও, এই প্রবলেমটা ভালোভাবে ডিসকাস করেছি, অনেকটা টাইম নিয়ে ডিসকাস করেছি। দুটো টর্ক কাজ করবে, কি করে কাজ করবে না করবে, সেখানে মনে রাখবে ই এর মান থিটার উপর নির্ভর করে না। ই এর মান থিটা এর উপর নির্ভর করে না, নির্ভর করে না। তাই আমি এখানে যেটা চেঞ্জ করেছি প্রবলেমটায়, নতিকোণ থিটার জায়গায় টু থিটা করে দিয়েছি। যারা পুরো জিনিসটা ক্যালকুলেট করার মতন ক্ষমতা রাখবে এবং টু থিটাকে যদি কেউ ফাই ধরে নেয়, তাহলে দেখবে আগের প্রবলেম আর এই প্রবলেমের মধ্যে কোনো তফাৎ নেই। তাই আগের অ্যান্সারটাই হবে, এটা হবে অপশন বি, ই সমান হবে mg বাই 2q, সম্ভবত এটাই হবে। নেক্সট, নেক্সট 6 নাম্বারেরটা, এটা ফর্মুলা বলো। এটা আমি অনেকবার এই ফর্মুলাটা তোমাদেরকে স্পেশালি বলেছিলাম। ফর্মুলাটা আমার এখনো মনে পড়ছে না। ফর্মুলাটা একটু সৃজন বলে দিবি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক ফোর্স, তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেওয়া আছে একটা পি সমান, এটা ফর্মুলা কি, পি আর ই তে আছে। এখানে ফোর্সের ফর্মুলা কি ছিল, এফ এক্স বার করেছিলাম, এফ ওয়াই বার করেছিলাম, এফ জেড বার করেছিলাম, নিয়ে বলেছিলাম এফ নেট যেটা হবে সেটা হবে রুট ওভার অফ এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস এফ জেড স্কোয়ার। কারণ মনে আছে ফর্মুলাটা? হ্যালো 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 হ্যালো, পিই, হ্যাঁ 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 এরকম ছিল, পি ডট ডেলি ডেল এক্স, না এরকম ছিল, পি ডেলি ডেল এক্স, আর কিন্তু ছিল আই ক্যাপ, পি ডট ডেলি ডেল এক্স, না ফোর্স থাকবে, সরি সরি সরি, পি ভেক্টর ডেলি ডেল এক্স, পি ভেক্টর ডেলি ডেল ওয়াই এরকম থাকবে, বা পি ডেলি ডেল এক্স, পি ডেলি ডেল ওয়াই, এরকম ঠিক আছে, ডেলি ডেল জেড। এটা তিনটে কম্পোনেন্ট হয়, এটা তখন বুঝিয়েছিলাম, ফর্মুলাটা এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো আমি দেখলাম যে ওই যে আগের যে জিনিসগুলো থিওরি আমরা করেছি, সেগুলো কতটা কার মনে আছে দেখার জন্য এরকম একটা নিজের মতো করে একটা ফর্মুলা দিয়ে দিয়েছিলাম। অঙ্কটা আমি একটা জায়গা থেকে টুকেছিলাম। এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো ডেলি ডেল এক্স ডেলি ডেল ওয়াই, তাহলে দেখতে পাবে পি এর মান, পি ডেলি ডেল এক্স যদি ক্যালকুলেট করো, তাহলে এখানে পাচ্ছ 4y স্কোয়ার, 4y স্কোয়ার, আর 4y স্কোয়ার আই ক্যাপ, 4y স্কোয়ার আই ক্যাপ, এখানে একটা ডট হবে, এখানে একটা ডট হবে, এখানে একটা ডট হবে, এটা কম্পোনেন্ট তো, ওটা উপাংশ তো, প্লাস 4x স্কোয়ার মানে 8xy যে ক্যাপ, পি হচ্ছে শুধুমাত্র, এটা হচ্ছে ডেলি ডেল এক্স, তাহলে পি ডট, পি মানে পি আই ক্যাপ ডট, এটা হবে, তাহলে আই ক্যাপ কেটে যাবে, তার মানে এটা হচ্ছে 4y স্কোয়ার হবে। সিমিলারলি এটা হবে তোমার 8y, 8y এক্স, 8xy পি, এখানে একটা পি হবে, এখানে একটা পি হবে, আর এটা হবে 0। আমি দেখে নিচ্ছি এটা একবার, হ্যাঁ। তাহলে এফ এক্স সমান হবে 4py স্কোয়ার, এফ ওয়াই সমান হবে 8pxy, আর এফ জেড সমান হবে 0, কারণ জেড এর কোনো উপাংশ নেই, ডেলি ডেল জেডটা হবে 0। তাহলে সেক্ষেত্রে হবে এফ সমান হচ্ছে রুট ওভার অফ 4py স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস রুট ওভার, এটা হচ্ছে 8pxy তার হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তাহলে এখান থেকে 4 বেরিয়ে গেল, পি বেরিয়ে গেল, রুট ওভার অফ, এখান থেকে ওয়াইও একটা বেরিয়ে গেল, তাহলে হবে কত, এখানে 4p বেরিয়ে গেল, তাহলে ওয়াই স্কোয়ার শুধু পড়ে থাকলো, প্লাস 4 বেরিয়ে গেছে মানে এখানে 2 পড়ে থাকবে, 2 দুগুণ 4 পড়ে থাকবে, পি বেরিয়ে গেছে, ওয়াই বেরিয়ে গেছে, এক্স শুধু এক্স স্কোয়ার হবে। এইটা হচ্ছে অ্যান্সার। দেখি মিলেছে রে, অপশন ডি, অপশন ডি। তাহলে ফর্মুলা কি,
দিস ইজ দ্য ফর্মুলা। এটা মিললো যেহেতু, তাহলে আমরা ঠিকই ফর্মুলা ধরেছি। এখানে ডট প্রোডাক্ট হবে। তাহলে এখানে তোমরা মনে রাখবে, এটার ফান্ডাটা আমি একটু তোমাদেরকে ছোট্ট করে বলে দিই, নোট হিসেবে বলে দিচ্ছি। এটা আমরা ডিটেলস ডিসকাশন করেছিলাম। ফান্ডাটা কি? ফান্ডাটা হচ্ছে যে যদি যদি একটি দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্রে থাকে, তোমাদের যারা মনে মনে পড়ছে প্রত্যেকে মনে করে দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রে থাকে, তবে নেট ফোর্স কত হয়? সমান 0 হয়। নেট টর্ক যেটা হচ্ছে এইটা সমান হয়, টর্ক যদি ভেক্টর বলি, টাউ ভেক্টর সমান হয় পি ক্রস ই। কিন্তু যদি অসম তড়িৎ ক্ষেত্রে থাকে, তখন কিন্তু ফোর্স কিন্তু নেট যেটা, সেটা 0 হয় না। টর্ক যেটা নেট, সেটাও 0 হয় না। তার মানে দুটোই থাকে। টর্কটা না হয় আমরা ক্যালকুলেট করে ফেললাম, ফোর্সটা কি করে ক্যালকুলেট করব? তার একটা প্রসেস বলেছিলাম যে এফ নেট সমান কত, তাহলে কি করে ক্যালকুলেট করব? সেটা আমি বলেছিলাম যে এফ নেট সমান হয় রুট ওভার অফ এফ এর 3টে উপাংশ, এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস এফ জেড স্কোয়ার, যেখানে যেখানে এফ এক্স সমান হচ্ছে পি ভেক্টর ডট ডেল ই ভেক্টর ডেল এক্স এক্স, এফ ওয়াই সমান হচ্ছে পি ভেক্টর ডট ডেল ই ডেল ওয়াই, এফ জেড সমান হচ্ছে পি ভেক্টর ডট ডেল ই ডেল জেড। তো দিস ইজ দ্য ফর্মুলা। এগুলো কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভ। তোমরা এবার এই ফান্ডাটা দিয়ে প্রবলেমটা আর একবার ট্রাই করো, আর এটা কিন্তু নোট করে রেখো। বাই চান্স যদি পরীক্ষার হলে পড়ে যায়, তখন কিন্তু আর সীমা পরিসীমা থাকবে না দুঃখের। নাম্বার 7, বল। ক্যালকুলেট কি করে হলো? তখন একটা ক্যালকুলেট করেছিলাম, মনে আছে? সেই তোর দুই দিকে দুটো ফোর্সের মধ্যে ডিফারেন্স আছে, এরকম একটা পি ধর মাইনাস কিউ, এখানে একটা প্লাস কিউ, এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে হচ্ছে E1, এখানে বা ই, এটা হচ্ছে ই প্লাস ডেল্টা ই। মনে পড়ছে না? মনে পড়ছে না? এইদিকে ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই প্লাস ডেল্টা ই ডিই, ডি ধরেছিলাম। এটা যেহেতু মাইনাস, তার জন্য এইদিকে ফোর্স হবে কিউ ইন্টু ই, তাহলে এইদিকে বেশি ফোর্স, এই ফোর্সটা বেশি। আচ্ছা, এই ই এক্স সমান, আমরা কি পেলাম? পি ডট ডেল ই ডেল এক্স। এবার মনে হতে পারে যে ইএক্স টা, এবার আমাকে বলো, কেউ বলো তো দেখি, এই যে ইএক্স, এই যে ইএক্স, এই ইএক্স, এই ইওয়াই, এই ইজেড, এগুলো স্কেলার না ভেক্টর? এগুলো স্কেলার না ভেক্টর, কে বলতে পারবে? আর কেউ কিছু বলবে? একজন বললো ভেক্টর। সবাই এগ্রি করছো তো এগুলো ভেক্টর? প্রত্যেকে আওয়াজ দাও। তড়িৎ ক্ষেত্র কি ভেক্টর না ভেক্টর নয়? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা ভেক্টর না ভেক্টর নয়? কিরে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর না ভেক্টর নয়? বল। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটার নাম দিয়েছি ই ভেক্টর, এটা তো ভেক্টর রাশি। তাহলে ই সমান আমি লিখতে পারি ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। এবার আমাকে বলো, এইগুলো কি ভেক্টর? এরা কি ভেক্টর?
একদম এটা হচ্ছে শুধু মান, একেবারেই নয়। দে আর স্কেলার, দে আর স্কেলার, কারণ এটা মান বোঝাচ্ছে শুধু, তার জন্যই তো ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টে তো স্কেলার তৈরি হয়। তা ইএক্স, ইওয়াই, ইজেড এরা ভেক্টর নয়। ইএক্স এর সাথে আই ক্যাপ গুণ করে একটা ভেক্টর তৈরি হলো, যেটা দিক বোঝালো একটা কম্পোনেন্টের, একটা উপাংশের। ইওয়াই এর সাথে জে ক্যাপ গুণ হয়ে ওয়াই অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট বোঝাচ্ছে। ইজেড এর সাথে কে ক্যাপ বুঝিয়ে জেড অক্ষ বরাবর একটা ভেক্টর বোঝাচ্ছে। তিনটে ভেক্টরকে যোগ করে আমরা একটা গোটা ভেক্টর পাচ্ছি, যেটাকে বলছি আমরা ই ভেক্টর। এবার আমরা ক্যালকুলেট কি করে করলাম? ক্যালকুলেট করলাম, এখানে দেখো ই সমান দেওয়া আছে। আমি একটা ক্যালকুলেট করে দিই তোমাদের। ই সমান দেওয়া আছে কি, 4x y স্কোয়ার আই ক্যাপ প্লাস 4x স্কোয়ার y জে ক্যাপ। তাহলে ডেলি ডেল এক্স সমান, এটা সমান হবে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ডেল ই ডেল এক্স মানে হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ, তাহলে শুধুমাত্র এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, আর বাদ বাকি সবাই হবে কনস্ট্যান্ট। পার্সিয়াল ডেরিভেটিভে যার সাপেক্ষে ডেরিভেটিভ হয় তার সাপেক্ষেই ডেরিভেটিভটা হয়, সেই ভেরিয়েবল হয়। বাদ বাকি যা আদার ভেরিয়েবল থাকবে সবাই কনস্ট্যান্টের মতো বিহেভ হবে। তাহলে এখানে কনস্ট্যান্ট কে, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ তাহলে হবে 4y স্কোয়ার আই ক্যাপ। এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হয়, প্লাস এখানে শুধুমাত্র এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, বাদ বাকি কনস্ট্যান্ট, তাহলে 4y বেরিয়ে গেল। আর এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, এইটা ইন্টু জে ক্যাপ। তাহলে আমার দাঁড়ালো কত, 4y স্কোয়ার আই ক্যাপ প্লাস 8xy জে ক্যাপ। এটা দাঁড়ালো এই পার্টটা। আর পি সমান কি দেওয়া আছে, পি সমান দেওয়া আছে পি ইন্টু আই ক্যাপ। তাহলে ডট প্রোডাক্ট কি হয়, তাহলে ইএক্স সমান পি ইন্টু আই ক্যাপ ডট 4y স্কোয়ার, 4y স্কোয়ার ইন্টু আই ক্যাপ প্লাস 8xy জে ক্যাপ। তাহলে আমরা জানি ডট প্রোডাক্ট কি হয়, তাহলে এখানের সাথে এটা ডট প্রোডাক্ট হবে। তাহলে 4y স্কোয়ার পি ইন্টু আই ডট আই প্লাস 8xy পি ইন্টু আই ডট জে। আই ডট ওয়াই মানে কি, এ ডট বি মানে এবি কস থিটা, আই ডট আই মানে হচ্ছে 1 আই এর সাথে আই অ্যাঙ্গেল হচ্ছে cos 0 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 1। আর এর সাথে করতে গেলে 1 আই আর যে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ বরাবর আছে, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 মানে 0 তাহলে এই পার্টটা আর থাকলো না, এটা হয়ে গেল 0। তাই জন্য এই পার্টটা পড়ে থাকলো শুধুমাত্র। তাহলে ইএক্স মানে পড়ে থাকলো 4y স্কোয়ার পি। সিমিলারলি ইউআই কিছু বেরোবে, ইজেড আমার 0 বেরোবে দেখতেই পাচ্ছি, কারণ পার্সিয়াল ডেরিভেটিভ করছি, কোথাও জেড নাই, তার মানে ইজেড 0 বেরোবে। সেই অনুযায়ী তোমরা ক্যালকুলেট করে আরেকবার রিক্যালকুলেট করবে। নেক্সট 7, 7এরটা দাও। 7এরটা খুব সুন্দর অঙ্ক দিয়েছি। এল দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ঘনকের তল দিয়ে নির্গত ফ্লাক্স, এরকম একটা ঘনক আছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, তার মধ্যে দিয়ে কিছু আধান আছে, সেখান থেকে ফ্লাক্স চারিদিক দিয়ে বেরোচ্ছে। মোট নির্গত ফ্লাক্স হচ্ছে তোমার ধরে নাও ফাই হচ্ছে মোট নির্গত ফ্লাক্স। তাহলে নিশ্চয়ই কিছু একটা আধান আছে তার জন্য হয়েছে, কিউ আধান আছে তার জন্য ফ্লাক্স এরকম হচ্ছে। তাহলে ফাই সমান হচ্ছে কিউ বাই ইপসাইলন নট, কারণ এটা একটা বদ্ধ তল, এটা গাউসের সূত্র মেনে চলবে। এখন আমি চেঞ্জ কি করেছি, চেঞ্জ করেছি যেটা, যে এল এর জায়গায় চেঞ্জ করে করেছি 2l। তাহলে এই ঘনকটা আমার হয়ে গেছে বড়, বদ্ধ তলটা হয়েছে আমার বড়, বদ্ধ যে তল সেটা হয়েছে বড়, কিন্তু এখানকার আধান আমি করে দিয়েছি কিউ/2, হাফ করে দিয়েছি। তা বদ্ধ তল কত ছোট হলো কত বড় হলো তাতে তো গাউসের সূত্র নির্ভর করে না। গাউসের সূত্র বলছে বদ্ধ তল যদি হয় আর তার ভিতরে যদি আধান থাকে কিউ,
তাহলে ফ্লাক্স যেটা বেরোবে সেটা কিউ বাই ইপসাইলন নটই হবে। তাহলে এখানে এটাও বদ্ধতল, এটাও বদ্ধতল, বোথ আর বদ্ধতল, ক্লোজড প্লেন। তাই কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র আধানে। এখানে আধান, এখানে আধান অর্ধেক, আধান হাফ, তাই ফ্লাক্সও অর্ধেক হবে, তাই ফ্লাক্সও হাফ হবে। সৃজা আছিস না পালিয়ে গেলি বল? বুঝতে পারছিস না পারছিস না? তাহলে এখানে যে ফ্লাক্সটা বেরোবে, এখানে যে ফ্লাক্সটা বেরোবে সেটা হবে ফাই ওয়ান, যদি হয় তাহলে ফাই বাই টু হবে, অর্ধেক হবে। নেক্সট 8 আর 9। 8 বলেছি একটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারটা যে অক্ষ সেটা এক্স অক্ষ বরাবর আছে। ইলেকট্রিক ফিল্ড যেটা বলেছি ই সমান, এটা বলা আছে তোমার 200 আই ক্যাপ, এবং বলেছি এই যে তল, এই তলে ফ্লাক্স কত, ফ্লাক্স কত জিজ্ঞেস করো। তাহলে এই তলটাকে আমরা আলাদা করে দেখি। এর রেডিয়াস বলে দিয়েছে, রেডিয়াস বলেছে বি, তাহলে বি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের মান কত? ক্ষেত্রফলের মান হবে পাই বি স্কোয়ার। আমরা জানি যে আর রেডিয়াস যদি হয় তাহলে ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, তাহলে এটা পাই বি স্কোয়ার হবে। কিন্তু তলের দিক কোন দিকে হবে? আমরা আগের দিন, তোমরা যদি ভালো করে আমার ক্লাস নোট করো তাহলে তুমি দেখবে আমরা বলেছি যে বদ্ধতল যেমনই হোক না কেন, সেই বদ্ধতলের কোনো একটা জায়গায় যদি তুমি তলের দিকের কথা আলোচনা করো তাহলে সেক্ষেত্রে তলের দিক কিন্তু বহির্মুখী হয়। তার মানে এই যে এস ভেক্টর যদি আমি বলি, তাহলে এস ভেক্টরের মান তো আমার দাঁড়ালো পাই বি স্কোয়ার, কিন্তু এর দিক দাঁড়াবে এই বরাবর। এইটা হচ্ছে এস ভেক্টরের দিক। কিন্তু তড়িৎ ক্ষেত্র কোন দিকে আছে? এ তো এই দিকেই আছে, এই ভেক্টর। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটাটা কত? থিটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ফ্লাক্স কত? তাহলে এখানে এস পেয়ে গেলে এটা মাইনাস আই ক্যাপ পেলে, তাহলে এস পেয়ে গেলে ই পেয়ে গেলে, তাহলে ফ্লাক্স কত হবে? ফ্লাক্স সমান হবে ফাই সমান হচ্ছে ই ডট এস। তাহলে ই ডট এস এর মধ্যে দেখো এখানে একটা মাইনাস আছে, 200 আছে, পাই বি স্কোয়ার আছে, তাহলে মাইনাস 200 পাই বি স্কোয়ার। আই ডট আই, আই ডট আই তো 1, এটা তো 1, তাহলে সমান হবে মাইনাস 200 পাই বি স্কোয়ার। এটা হয়ে গেল। নয়েরটা একই প্রবলেমের কথাই আমি বলেছি। নয়েরটা সেই একই সিলিন্ডার, সেখানে আমি শুধুমাত্র একটা তলের কথা বলিনি, আমি বলেছি অল সারফেস, প্রত্যেকটা সারফেসের দিক দিয়ে মোট নির্গত ফ্লাক্স কত, চারিদিক দিয়ে মোট নির্গত ফ্লাক্স। চারিদিক দিয়ে দেখতে গেলে খুব সিম্পল। আমি এখানে একটা ফ্লাক্স দেখলাম, এখানে দেখলাম আমার মাইনাস 200 পাই বি স্কোয়ার হলো। এখানে দেখো এখানে যে সারফেস আছে তার এস এর ডাইরেকশনও সেই দিকে, ই এর ডাইরেকশনও সেই দিকে। তার মানে এখানে যে ফ্লাক্সটা হবে সেটা হবে প্লাস 200 পাই বি স্কোয়ার। আর এই যে সারফেসটা আছে এর সারফেসের ডাইরেকশন এই দিকে, আর তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই দিকে। তার মানে এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাই এখানে ফ্লাক্স কত হবে 90 ডিগ্রি যদি হয়? তাহলে ই এস cos 90 ডিগ্রি হবে। cos 90 মানে কত? 0। তার মানে এদিকে ফ্লাক্স 0। তাহলে তিনটেই তো সারফেস। তাহলে ফাই নেট কত হবে? ফাই টোটাল, ফাই টোটাল হবে ফাই লেফট প্লাস ফাই রাইট প্লাস ফাই কার্ভড বক্রতল। ফাই লেফট দেখলাম মাইনাস 200 পাই বি স্কোয়ার, ফাই রাইট দেখছি প্লাস 200 পাই বি স্কোয়ার, আর এটা দেখছি 0। তার সব মিলিয়ে এটা হয়ে গেল 0। এটা ক্যালকুলেট করলাম, তাই মনে রাখবে যে কোনো বদ্ধতলের জন্য বাইরে ভেতরে কোনো আধান যদি না থাকে, বাইরে যাই তড়িৎ ক্ষেত্র থাকুক না কেন, তার মধ্যে সমগ্র তলের মধ্যে দিয়ে ফ্লাক্স যদি জিজ্ঞেস করে
তাহলে সেটা 0 হবেই হবে। তাহলে এখান থেকে আমরা কি নোট নেব? এখানে না হয় আমি ক্যালকুলেট করতে পারলাম, সব জায়গায় তো ক্যালকুলেট নাও করতে পারতে পারি। নোট হচ্ছে এটাই, যেকোনো বদ্ধতলের জন্য যদি অভ্যন্তরে কোনো আধান না থাকে, অভ্যন্তরে নেট কোনো আধান না থাকে, আধান না থাকে এবং বাইরে থাকা তড়িৎ ক্ষেত্র সুষম হয়, বাইরের তড়িৎ ক্ষেত্র সুষম হয়, তবে ওই বদ্ধতলের সমস্ত দিক দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স হবে 0। হবেই, এটা ইম্পর্টেন্ট। এই সমস্ত ফান্ডাগুলো আমাদের জানা থাকলে আমরা পরে কিন্তু কোনোভাবেই আর আমাদের চাপ লাগবে না। তাহলে 9 হয়ে গেল। 10 কি দিয়েছে গো? 10 দিয়েছে একটা অনাহিত পরিবাহী প্লেট। আচ্ছা, এইটা দিয়েছে, ভেরি গুড। 10 দেখো, 10 ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড সিম্পল। ইন্টারেস্টিং অ্যান্ড সিম্পল। তোমরা যদি আমার যা কথাগুলো আমি বলেছি সমস্ত কথা যদি কেউ অ্যাপ্লাই করে, তাহলে এখানে খুব ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবে। প্রথম কথা দেখো বলেছে অনাহিত পরিবাহী, অনাহিত পরিবাহী। তাহলে পরিবাহী বলা মানে কি? এই পরিবাহী মানে কি? ইংরেজিতে এটার নাম কি? কন্ডাক্টিং। কন্ডাক্টিং মানেই হচ্ছে সেটা মেটাল। আর এখানে একটা তলের কথা বলেছে, তল বলেছে। তার মেটালের ক্ষেত্রে যদি এরকম একটা তল হয় আর এটা যদি মেটাল হয়, এখানে যদি আধান ঘনত্ব যদি সিগমা থাকে, তাহলে এদিকে তড়িৎ ক্ষেত্র কত হয়? ই সমান কত হয়? মেটালের ক্ষেত্রে কত হয় গো? ই সমান, এখানে যদি আধান থাকে ই সমান কত হয়? সুষম সিগমা যদি হয়। মেটালের ক্ষেত্রে কত হয়? ই সমান সিগমা বাই ইপসাইলন নট, এটা হয়। এটা যদি অনাহিত পরিবাহী না হয়ে অনাহিত আধানের চাদর বলতো, তাহলে দুই দিকে দিয়ে ঢাকা মারতে হতো, তখন এর হাফ হতো। তাই এটা কন্ডাক্টিং মেটাল বলে, মেটাল যেহেতু বলেছে, তাই এটা হবে ই সমান সিগমা বাই ইপসাইলন নট। এবার আমার মজার কথা দেখতে হবে, এটা কিন্তু অনাহিত বলেছে। এটা আমার আগেকার নলেজ আমি ইউজ করলাম, এটা প্রিভিয়াস নলেজ, আমরা যেটা পড়েছি সেই নলেজ পড়েছি, সেই নলেজটা আমি কাজে লাগালাম। এখন প্রবলেমে যায়। প্রবলেমে বলছে এটা হচ্ছে তল, তলটা তো আর আঁকতে পারছে না, এরকম তল এঁকে দিয়েছে, এরকম তল এঁকেছে। এবার এই দিকে দিয়েছে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা বলো তো দেখি, তড়িৎ ক্ষেত্র যখন এরকম দেওয়া থাকে, তখন মনে মনে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী যে আধানগুলো আছে তার পজিটিভ বাম দিকে না ডান দিকে? এই দিকে যদি তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী মনে মনে আমরা কি বলেছিলাম? এদিকে মনে মনে পজিটিভ বলেছিলাম না বলিনি? এদিকে মনে মনে নেগেটিভ বলেছিলাম না বলিনি? বলো। তাহলে ধরে নাও একদিকটা ধরছি এটা পজিটিভ, তাহলে যদি পজিটিভ হয় তাহলে এখানে হবে নেগেটিভ আধান হবে। আর এইদিকে যদি নেগেটিভ হয় তাহলে এইদিকে হবে পজিটিভ আধান। তাহলে প্রথমত আমি এই ডান পৃষ্ঠে চেয়েছি, ডান পৃষ্ঠে আমি চেয়েছি, তাহলে প্রথমত এটা হবে পজিটিভ আধান হবে। এটা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড দেখেই আমরা বলে দিতে পারি। মনে রাখবে এখানে যে আমি ইলেকট্রিক ফিল্ড গুলো এঁকেছি, এই ভেতরে ভেতরে ইলেকট্রিক ফিল্ডের লাইন্স কিন্তু ঢুকবে না। এই সমস্ত জায়গাগুলো ইলেকট্রিক ফিল্ডের লাইন্স ডিসকন্টিনিউয়াস থাকবে এবং পরিবাহীটা যতটা পর্যন্ত থাকবে। ওকে, এবার এখানেও তড়িৎ ক্ষেত্র ই, এখানে যদি সিগমা, এই যে তলটাকে এবার যদি আমি দেখি, এখানে যদি সিগমা ঘনত্ব থাকে, তাহলে আমরা বলতে পারি এই দুটো থেকে যেহেতু মেটাল,
তার জন্য আমরা বলতে পারি যে ই সমান সিগমা বাই ইপসাইলন নট। চেয়েছে কি তলমাত্রিক ঘনত্ব কত, সিগমা সমান ইপসাইলন নট ই, এবং এটা হবে প্লাস, কারণ এটা ধনাত্মক, তাই হবে অপশন। অপশন যা আছে তাই। অপশন হচ্ছে তোমার বি। নেক্সট 11টা কি দিয়েছি, একটা পয়েন্ট দিয়েছি, নিয়ে আমি ছবিটা এঁকেছি এইভাবে, এরকম এঁকেছি, নিয়ে এখানে একটা তল এঁকেছি, এখানে একটা তল এঁকেছি, এরকম দুটো তল এঁকেছি। এখানে একটা ভুল করেছি কি, এই ডিস্টেন্সটা আর হবে, আর এই ডিস্টেন্সটা আর হবে বলতে গিয়ে এখানে ও, এটার নাম দিয়েছি পি, এটার নাম দিয়েছি আর, ওপি সমান আর, পি আর সমান আর হবে। নিয়ে বলেছি এই যে দুটো তল, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এই দুটো তলের মধ্যে দিয়ে ফ্লাক্স কত, এর মধ্যে দিয়ে ফ্লাক্স বলেছি φ1, এর মধ্যে দিয়ে ফ্লাক্স বলেছি φ2, φ1 বাই φ2 সমান কত এটা জিজ্ঞাসা করেছি। যখন তল একটা নির্দিষ্ট সলিড অ্যাঙ্গেল হয়, এখানে সলিড অ্যাঙ্গেল তো একটাই, এখানে যে কোণটা তৈরি করেছে, সলিড অ্যাঙ্গেলের বাংলাটা কি ছিল যেন, ভুলে গেলাম, ঘনকোণ, ঘনকোণ তাই তো, শিওর, ঘনকোণ, ঘনকোণ তো একটাই, কারণ দুই প্রান্তের রেখার মধ্যের রেখা একটাই, তাহলে ঘনকোণ ওমেগা যদি সেম হয়, তাহলে সেখানে ফ্লাক্সও সেম হয়। ওমেগা যদি 4 পাই হয়, ফ্লাক্স হয় কিউ বাই ইপসাইলন নট। তাহলে ওমেগা যা যেমন যেমন হবে, যদি দুটি সারফেস যদি একই কেন্দ্র থেকে জেনারেট করে, একই সলিড অ্যাঙ্গেল হয়, তাহলে মনে রাখবে φ1 সমান φ2 হবে। ফর সেম সলিড অ্যাঙ্গেল অ্যান্ড সেম স্টার্টিং পয়েন্ট, যেখানে আধান আছে, একটা সিঙ্গেল আধানের জন্য এটা কিন্তু দুক্ষেত্রে একই রকম হবে। তাহলে এটা হচ্ছে 1:1 হবে অ্যান্সার। নেক্সট, সুষমভাবে আহিত, এটা অপশন এ হবে। 12টা দিয়েছে দেখো, সুষমভাবে আহিত। এখানে যেহেতু এই কোশ্চেনটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে স্যার সুষমভাবে আহিত গোলক বলেছেন, আপনি এরকম কি করছেন, এখানে তো আপনি বলতেই পারেন যে এটা আমরা বলতে পারি এটা ধাতব হতে পারে, অধাতব হতে পারে। সুষমভাবে আহিত গোলক যখন বলেছি, ধাতব যেহেতু বলিনি, তার জন্য ধাতব ধরার কোনো অধিকার তোমার নেই। ধাতব ধরলে সেখানে স্পেশাল হয়ে যায়। ধাতু যতক্ষণ পর্যন্ত না উল্লেখ করবে, জোর করে ধাতু ধরবো না, তাহলে এখানে ধাতুর উল্লেখ নেই। ধাতু বা পরিবাহী এই কথাটির উল্লেখ নেই। কথার উল্লেখ না থাকলে জোর করে ধরবো না, আমরা নরমাল কেস ধরবো। তাহলে কি, সুষমভাবে আহিত মানে হচ্ছে এখানে আধান ঘনত্ব কনস্ট্যান্ট, আধান ঘনত্ব ধ্রুবক, রো সমান ধ্রুবক। তো দেখো আমরা এখানে এখানে r/2 একটা ডিস্টেন্সে আমরা পি বিন্দু ধরেছি, আর একটা হচ্ছে 4r বা কিছু একটা বিন্দু কিউ ধরেছি। এখানে আমি ইলেকট্রিক ফিল্ড বলেছি E1, এখানে ইলেকট্রিক ফিল্ড বলেছি E2, এদের দুজনের মধ্যে অনুপাত চেয়েছি। তাহলে অনুপাতটা কি হবে গো? অনুপাতটা দেখো আমরা জানি এরকম করে হয়, ই যেটা হয় সেটা দেখতে হয় এরকম স্ট্রেট লাইন হয়, তারপর এরকম 1/r² আকারে হয়। তাহলে এখানে তো E2 সমান বোঝাই যাচ্ছে, এটা ডিস্টেন্স কত বলেছে, 2r। আচ্ছা, এটা বলছে r/2, আর এই ডিস্টেন্সটা বলেছে 2r। 2r এরটা তো ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। E2 সমান হচ্ছে পাতি 1/4πε0, কিউ পয়েন্ট হচ্ছে না, আর পয়েন্ট হচ্ছে ধর। তাহলে এখানে E2 সমান হচ্ছে 1/4πε0, এখানে যে টোটাল আধান আছে কিউ, তাহলে কিউ বাই 2r এর হোল স্কোয়ার। E1 সমান কি হবে, E1 সমান হবে রো r/3 ইপসাইলন নট। তাহলে রো মানে কি,
রো মানে হচ্ছে কিউ বাই 4 পাই 4/3 পাই আর কিউব ইন্টু এখানে হচ্ছে 3 ইপসাইলন নট রয়েছে, আর উপরে রয়েছে এই আর মানে হচ্ছে r/2। তাহলে এখানে r/2 বসাচ্ছি। তো দেখো 3 কেটে গেল, 4 পাই ইপসাইলন নট রয়ে গেল। তাহলে এখান থেকে হচ্ছে q/4 পাই ইপসাইলন নট পড়ে থাকলো। এখানে আর একটা কেটে গেলে নিচে r² হবে, তাহলে নিচে হলো r², আর তার সাথে একটা হাফ গুণ হলো। আর এখানে কত হলো? এখানে হলো 1/4 পাই ইপসাইলন নট q/r² হওয়ার পর এখানে 1/4 হলো। তাহলে একটা হাফ, একটা 1/4। তাহলে কে বেশি হলো? এইটা বেশি হলো। তাহলে অনুপাত যদি আমি করি E1:E2 যদি আমি করি, তাহলে সমান হচ্ছে হাফ ইস টু 1/4 সমান হচ্ছে 4:2 সমান হচ্ছে 2:1। তাহলে 12টা ডি অ্যান্সার হবে। 13, 14, 15 হচ্ছে খুব মজার। 13টা দেখো কি বলেছি, খুব ভালো করে বুঝবে, ট্রু ফলস গুলো খুব ভালো করে বুঝতে হবে। এটা ছিল ট্রু অর ফলস, ট্রু অর ফলস ছিল। কি করে বুঝবো? বলছে বদ্ধ তলের ভর কেন্দ্রে কিউ আধান থাকলে বদ্ধ তল থেকে নির্গত ফ্লাক্স q/ইপসাইলন নট। সো ইট ইজ অবশ্যই এই প্রশ্নটা আমি নিজের মতো করে দিয়েছিলাম। দেওয়ার পর থ্যাঙ্কস টু অনুব্রত, অনুব্রত ফার্স্ট আমাকে চার্জ করে। যদিও আমি যখন প্রশ্ন যেহেতু আগে তৈরি হয়েছিল, আমি তখন ওরকম ভেবেই দিয়েছিলাম। তখন কি যে মনে হয়েছিল প্রশ্ন দেখে আমি ট্রু লিখে ফেলেছিলাম, বাট ইট ইজ ফলস। ইট ইজ এ ফলস স্টেটমেন্ট। ওয়াই? তার কারণ এখানে লেখা আছে ভর কেন্দ্রে, ভর কেন্দ্রতে। আচ্ছা, আমাদের যে তোমরা সাইকেলের টিউব দেখেছো কেউ? সাইকেলের টিউব কেউ দেখেছো? বাসের বা গাড়ির চাকার টিউব, চাকার টিউব, বা ধর সুইমিং এর জন্য যে টিউব ইউজ হয় জলে যাতে না ডুবে, সুইমিং এর টিউব আমার মেয়ের আছে। এই টিউবের মধ্যে ধর, এই টিউবের মধ্যে এরকম টিউব হয়, এর মধ্যে দুই দিকে হাত দেয়। ছবি তো আঁকতে পারবো না, এখানে মাথা থাকে, এরকম করে দুই দিকে হাত দিয়ে দেয়, আর এদিক দিয়ে পা গুলো বার করে থাকে। এই যে টিউব, এটা সুইমিং টিউব, এর জল আছে ধর। এই টিউবটাও তো একটা বদ্ধতল। এই সমস্ত টিউব গুলো দেখতে এরকম টিউব, এগুলোও তো একটা বদ্ধতল। এই টিউব গুলো তো একটা বদ্ধতল। এই বদ্ধতলের সেন্টার কোনটা? এইটা হচ্ছে ভরকেন্দ্র। সেই ভরকেন্দ্র তো বাইরে, এটা তো বাইরে, তলের বাইরে। এই প্রশ্নে যদি আমি ভরকেন্দ্র না দিয়ে অভ্যন্তর লিখতাম, তাহলে এটা 100% কারেক্ট হতো। যদি আমরা লিখতাম যে ভরকেন্দ্র না লিখে যদি আমি লিখতাম বদ্ধতলের অভ্যন্তরে, তাহলে 100% কারেক্ট হতো। কিন্তু এখানে লিখেছি ভরকেন্দ্র। তাই যেহেতু এখানে যুক্তিটা হচ্ছে, যেহেতু ভরকেন্দ্র সর্বদা সর্বদা বদ্ধতলের অভ্যন্তরে নাও থাকতে পারে, নাও থাকতে পারে, তাই তাই ভরকেন্দ্রে থাকা, ভরকেন্দ্রে থাকা আধান বহিস্থ আধানও হতে পারে, বহিস্থ আধানও হতে পারে। আর আমরা জানি বহিস্থ আধানের জন্য ফ্লাক্স কত হয়? 0 হয়। তাই সেক্ষেত্রে এক্ষেত্রে ফাই সমান হয়ে যাবে 0, কারণ এইটা হচ্ছে আউটসাইড চার্জ, বাইরের আধান। নেক্সট 14, 14 এরটা কি বলছে? আহিত ধাতব গোলকের অভ্যন্তরে সর্বদা তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। অবশ্যই হবে। এটা যদি ধাতু হয় তাহলে মনে রাখবে, বা পরিবাহী হয়, তাহলে আমরা জানি এর মধ্যে কিউ সমান 0, ই সমান 0 অলওয়েজ। এটা ট্রু। এটা প্রায় তোমরা সবাই ঠিক করেছো। 15টা
কোনটা হচ্ছে গাউসের উপপাদ্য সমস্ত ধরনের বদ্ধতল এবং আধান বন্টনের জন্য সত্য। এটা হচ্ছে ভেরি ট্রু। গাউসের সূত্র যে কোনো তলের জন্য বদ্ধ তল হতে হবে। ১ নম্বর হচ্ছে বদ্ধ তল হতে হবে। আর ২ নম্বর হচ্ছে আধান বাইরে থাকলে 0 ধরবে। গাউস তো বলেছে ভেতরে থাকলে তার জন্য হবে কিউ বা ইপসালন নট। তোমাকে তো বলেনি যে আধান বাইরে থাকলে আমরা তো দেখেছি যে বদ্ধতল আধান বাইরে থাকলে যদি গাউসের সূত্র সত্য না হতো তাহলে আমরা কি করে ক্যালকুলেট করতাম যে একটা সুষম আহিত গোলক তার অভ্যন্তরে এখানে পুরো আধানে ভর্তি, চারিদিকে আধানে ভর্তি, তবুও আমরা এই ব্যাসার্ধের জন্য ক্যালকুলেট করে ফেলছি। তাহলে বাইরে তো আধান আছে, যদি প্রযোজ্যই না হতো, যদি সত্যই না হতো, গাউসের সূত্র যদি অ্যাপ্লাই নাই করতে পারতাম তাহলে তো ভুল হয়ে যেত। তা গাউসের সূত্রর ক্ষেত্রে যে আধানটা আমরা ধরি সেটা কেবলমাত্র বদ্ধতলের মধ্যে থাকা আধান। তার মানে এই নয় যে বাইরে থাকা আধান যদি থাকে গাউস তখন ফিউজ হয়ে বাড়ি চলে যাবে। গাউস তো বলেই দিয়েছে বাইরে থাকলে যে আধান থাকবে তার জন্য 0 হয়। ভেতরে যদি কিউ আধান থাকে তার জন্য বদ্ধতলে নেট ফ্লাক্স হচ্ছে কিউ বাই ইপসিলন নট। তো সূত্র ইজ ট্রু, ইট ইজ সূত্র, এটার লিমিটেশন কিন্তু নেই। বদ্ধতল আর আধান যেখানেই থাকুক এই দুটো দেওয়া থাকলে গাউস ল, গাউস থিওরেম ইজ ট্রু। হোপ, হোপ ইউ আন্ডারস্টুড লিখবো নাকি? তোমরা বুঝতে পেরেছো আশা করা যায়। বুঝতে না পারলে একবার প্লিজ পিডিএফটা দেখবে, পিডিএফ এ না বুঝতে পারলে প্লিজ একবার ছোট্ট করে ভিডিওতে ওই ছোট্ট জায়গাটা ওদের তোমাদের জন্যই রাখা ওটা। ওটা ভিডিওটা ওই যে পার্টটুকু দেখা দরকার সে পার্টটুকু টুক করে দেখে নেবে। যদি তারপরেও বুঝতে না পারো আমি তো আসছি স্যাটারডে। স্যাটারডে তোমাদের কিন্তু ক্লাস হবে। তোমাদের মনে রাখবে এই স্যাটারডে সানডে কিন্তু ক্লাস কেউ মিস করো না। স্যাটারডে সানডে ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার তার কারণ হচ্ছে এই দুটো দিনের মধ্যে আমি চেষ্টা করব তড়িৎ বিভব কমপ্লিট করে দেওয়া। তড়িৎ বিভব থিওরি ফিনিশ করা, থিওরি ফুল ফিনিশ। কারণ আমাদের সিলেবাসও এগোতে হবে, আমাদের কিন্তু আটকে গেলে চলবে না। সিলেবাস এগোতে হবে, সিলেবাস শেষ করতে হবে, পরীক্ষা নিতে হবে, সঙ্গে সঙ্গে প্রিপারেশন নিতে হবে। আর প্রত্যেকেই চেষ্টা করো যে আমি যখন যখন যেমন যেমন পড়াচ্ছি তেমন তেমন তখন তখন পড়ে নিতে। নো ব্যাকলগ, ব্যাকলগ বলে কোনো জিনিস যেন তোমাদের থিওরিতে না থাকে। ওকে, আর জ্ঞান দেবো না। আজকে গুড নাইট।